শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। দেশে ঝগড়া ফ্যাসাদ চলবে নাকি দেশ এগিয়ে নেওয়া হবে, এই বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের বাঁশখালীতে জনসমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিগত স্বৈরাচারীর আমলে এদেশের জ্বালানি খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা এদেশের মানুষের পক্ষে ছিল না। সেই অপরিকল্পিত ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার, কিন্তু নানা অজুহাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাচ্ছে কেউ কেউ, জানিয়ে জনগণকে তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রশ্ন হলো, কারা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়? দর্শক, আমরা একটু আলোচনায় ঢুকবো। সেই আলোচনার বিষয়ে আমরা তাই নির্ধারণ করেছি শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী কারা। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। করবার জন্য সমসাময়িক বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। ফারুক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম, শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী কারা, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় ঢুকতে চাই। প্রথমে একটু যেতে চাই ফারুক হাসানের কাছে। ফারুক হাসান, ইন্টুতে আমি বলবো, চেষ্টা করেছি আসলে প্রধানমন্ত্রী তিনি বলেছেন দেশের ঝগড়া ফ্যাসাদ চলবে নাকি দেশ এগিয়ে নেওয়া হবে, বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলছেন কেউ কেউ অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চাচ্ছে। আপনার কি মনে হয়, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় কারা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলে এসে সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক যারা দেখছেন। প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন এটা আসলেই সত্য। যে দেশকে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য, দেশকে বিপদে ফেলার জন্য একটা গ্রুপ তো আসলে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বিশেষ করে আপনি যদি বলেন যে দেশকে ধরেন যে বিপদে ফেলার পায়তারা যারা করছেন তারা কারা, আমি বলবো এখানে এক নম্বরে রয়েছে আওয়ামী লীগ, পতিত স্বৈরাচারের দোসর যারা। এরা প্রতিনিয়ত এই দেশকে কিভাবে একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে বিপদে ফেলা যায়, সরকারকে বেকায়দায় ফেলা যায়, তা নিয়ে তারা কিন্তু ব্যাপক সরব। আপনি দেখেছেন যে গত 3 দিন আগে নয়াদিল্লিতে একটি প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে ভার্চুয়ালি উনি বক্তব্য দিয়েছেন। যদিও এই বক্তব্য নিয়ে আমাদের কনফিউশন এখনও রয়েছে যে সত্যিকার অর্থেই তিনি অডিওতে বক্তব্য দিয়েছেন নাকি এটা এআই, এটা নিয়ে এখনও সন্দেহ আমাদের মধ্যে থেকে দূর হয় নাই। তো যাই হোক, এটা একটা বিষয়। এবং আওয়ামী লীগের যারা এদেশে রয়েছে এরা মাঝে মধ্যেই ঝোপঝাড় থেকে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে, যেখানে সেখানে ঝটিকা মিছিল দেওয়ার চেষ্টা করে, এটা একটা পায়তারা। আরেকটা পায়তারা দেখেন, বিরোধী দল মাঝে মাঝে ধরেন যে আপনার এমন কিছু ইস্যুতে তারা মাঠে আন্দোলন করে যে ইস্যুগুলো আসলে এই মুহূর্তে আন্দোলন করার মতো প্রাসঙ্গিক কোনো বিষয় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে বিরোধী দল এবং সরকারি দল উভয়ে গণতন্ত্রের অন্যতম কম্পোনেন্ট। উভয়কে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে হবে যদি আমরা এই দেশকে এগিয়ে নিতে চাই। এখন বিরোধী দল মানেই আমি সরকারের প্রত্যেকটা কাজের বিরোধিতা করব, এটা অনুচিত। কারণ বিগত 54 বছরের রাজনৈতিক যে ইতিহাস আমরা দেখেছি, যারা সরকারি দলে থাকে সরকারের প্রত্যেকটা কাজকে অন্ধভাবে তারা সাপোর্ট দেয়। যেমন বিগত 15-16 বছরের ইতিহাস যদি বলেন, আওয়ামী লীগের সাথে যারা ছিল, শেখ হাসিনার সাথে যারা 14 দল এবং মহাজোট, জাতীয় পার্টি ইত্যাদি যারা ছিল, হাসিনা যদি বলতেন যে আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারা প্রত্যেকে এক বাক্যে বলতেন ইয়েস আপা, জি আপা, হ্যাঁ এটাই। তাদের ন্যূনতম বিবেক বোধ বলে যে একটা কথা রয়েছে, এটা কিন্তু ছিল না। ঠিক একই কায়দায় যারা বিরোধী দলে তারা শুধুমাত্র বিরোধিতা করতেন। তো একই কায়দার রাজনীতি যদি আমরা এখনও করি তাহলে তো ভাই পরিবর্তন আসবে না। এখন ধরুন আজকে যারা এই যে পরিবর্তনের রাজনীতির কথা বলে, নতুন ধারা রাজনীতির কথা বলে, বিশেষ করে এনসিপির কথাই যদি বলি, এবং জামাত নেতৃত্বাধীন যে ঐক্য 11 দলীয়, এবং এই ঐক্যের অন্যতম দল তো এনসিপি, তারা কিন্তু নতুন ধারার কথা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে আমরা একটি নতুন ধারা রাজনীতি জনগণকে উপহার দেবো। আমরাও নতুন ধারা রাজনীতি চাই, আমরা নিজেরাও এই নতুন ধারা রাজনীতি বিনির্মাণের জন্য রাজনীতির মাঠে আসছি। ওখানে অনেক বাধা বিপত্তি আমাদেরকে ফেস করতে হচ্ছে, এটা সত্য। একই সাথে আপনাকে তো নতুনত্ব নিয়ে আসতে হবে। আপনি এই নতুনত্বের কথা বলে যদি ওই পুরাতন তন্ত্রকে জনগণের সামনে উপস্থাপন করেন, তখন তো জনগণ বলবেই যে আগেই তো ভালো ছিলাম, কিংবা আমরা ওই আগের যে তন্ত্র ওটাই তো দেখতে পাচ্ছি, তাহলে নতুন কিছু তো পাচ্ছি না। তো সেই জায়গা থেকে বিরোধী দলকেও আসলে জনগণের সাথে প্রাসঙ্গিক এমন ইস্যুতে আন্দোলন করতে হবে, এবং সেই ইস্যুতে আসলে কখন কোন প্রোগ্রাম করতে হবে এটাও ভাবতে হবে। যেমন ধরেন সরকারের বয়স কিন্তু 6 মাস, এই 6 মাসে সরকারের চূড়ান্ত জাজমেন্ট দেওয়ার মতো সময় এখনও আসে না। আপনি যদি বলেন যে আচ্ছা বলুন তো আজকে সরকার সফল না ব্যর্থ, এটা কিন্তু এই মুহূর্তে বলার মতো সময় আসে নাই। হ্যাঁ, আমরা একটা জাজমেন্ট দেব যখন সরকারের বয়স 1 বছর হবে। আপনি যদি ওই ইন্টারিম সরকারের কথাই বলি, 2 মাস 3 মাসের দিকে যদি বলতেন যে ইউনূস সাহেব সফল না ব্যর্থ,
অনেকেই বলেছে ওই সময়, আমরা কিন্তু প্রতিবাদ করেছি যে না, গণ অভ্যুত্থান কয়েকদিন আগে হলো, গণ অভ্যুত্থানের এরকম একটা ভঙ্গুর সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে, আপনি যদি তাকে এখনই বলেন যে আপনি সফল না ব্যর্থ, আরে ভাই লোকটা তো কাজই করতে পারবে না, ও তো নিঃশ্বাসই নিতে পারে না। তো একইভাবে বর্তমান যে সরকার, এই সরকার একটা নির্বাচনের মধ্য দিয়ে আসছে, সবেমাত্র 5 মাস 6 মাস টাইম চলছে। আমরা মনে করি সরকারকে আরো একটু সময় দিতে হবে। এক বছর গেলে তখন আপনারা বলতে পারবেন যে না, আপনারা 1 বছরে আসলে আপনাদের সফলতার জায়গা থেকে ব্যর্থতার পাল্লাটা ভারী, তখন আপনারা এই কাউন্টটা করতে পারেন। যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তিনি বলেন যে শেখ হাসিনা যেভাবে বলতেন বিরোধী দল সে ভাষায় করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এসব বলতে শুরু করেছে। আসলে কি তাহলে শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী তাহলে বিরোধী দল, এটাই কি বোঝা যাচ্ছে? না, এককভাবে আমি বিরোধী দল বলবো না। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচারের দোসর যারা, নাম্বার 1। নাম্বার 2, যে বললাম বিরোধী দল যদি এরকম কোনো কর্মকাণ্ড করে থাকে, এটা তো অবশ্যই শান্তি শৃঙ্খলার জন্য একটা বড় বিপদ এবং বাধা। যেমন ধরুন আজকে বিরোধী দলের অন্যতম একজন নেতা, তরুণ নেতা আমরা বলে থাকি, নাসিরউদ্দিন পাটোয়ারি, সে ফেসবুকে একটা কমেন্টে লিখেছে যে কথিত প্রধানমন্ত্রী। দেখেন, এই নির্বাচনের মধ্য দিয়ে আজকে যারা সরকারে আসছেন তারা কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত। হ্যাঁ, নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, নির্বাচনের ফলাফল নিয়ে আপনার প্রশ্ন থাকবে, সেটা ভিন্ন বিষয়, বাট একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা কিন্তু আসছে। বিগত 15-16 বছর আমরা কি বলে আসছি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেউই বলে নাই যে উনি জনগণের প্রধানমন্ত্রী ছিলেন, সবাই বলতো কি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। আর বর্তমানে যিনি রয়েছেন তারেক রহমান, সবাই কিন্তু বলে তিনি জনগণের প্রধানমন্ত্রী, নট বিএনপির, কারণ তিনি একটা নির্বাচনের মধ্য দিয়ে তিনি আজকে প্রধানমন্ত্রী চেয়ারে বসছেন। তো সেই জায়গা থেকে এরকম একটা অবস্থায় যখন বিরোধী দলের একজন শীর্ষ নেতা কিংবা ফোকাস নেতা, ভোকাল একজন নেতা যখন কথিত প্রধানমন্ত্রী বলে ধরেন যে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেন, এটা কিন্তু আমাদের ভালো প্র্যাকটিস না, ভালো কালচার না। আপনি যখন নতুনত্বের কথা বলবেন, নতুন ধারার কথা বলবেন, নতুন ধারার মধ্যে এটা কিন্তু করে না। আপনি ওই পুরাতন তন্ত্রের গালিগালাজকে নতুন ধারার মধ্যে আপনি আবদ্ধ করতে চাচ্ছেন, তো আপনি কি নতুনত্ব নিয়ে আসবেন? আপনাকে যে কোনো বিষয় আসলে ওই অ্যাঙ্গেল থেকে ওই ফরম্যাট আপনাকে বলতে হবে। আপনি প্রধানমন্ত্রীকে কথিত প্রধানমন্ত্রী বলবেন, আরেক দিক দিয়ে আপনি ধরেন যে তাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করবেন, এটা হতে পারে না। না, আপনার কি মনে হয় তার মুখের লাগাম টেনে দেওয়ার মতো, ধরার মতো কেউ নেই, বা 11 দল থেকে কেউ ধরবে না? তো এটা তো তাদের পরিকল্পিত প্রেসক্রিপশন এসে কাজ করতেছে। মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে তুমি লাগামহীন বক্তব্য দিতে থাকবা, হাঙ্গামা দাঙ্গামা হবে, আর আমরা মিডিয়াতে ফোকাস থাকবো। আপনি দেখেন কিছুদিন আগে এই যে ঘটনাগুলো যখন ষড়যন্ত্র, হ্যাঁ, এই কথা বলার যে ষড়যন্ত্র না, এটা তাদের প্রেসক্রিপশন, আচ্ছা, মানে তাদের পরিকল্পনা মাফিক নাসিরউদ্দিন পাটোয়ারিকে তারা মাঠে নামিয়ে দিয়েছে এবং সে লাগামহীনভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে দেখেন, তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে ধরেন যে বিএনপির সাথে ঝামেলা হচ্ছে, তারা মিডিয়াতে সরব এবং মিডিয়াও মনে করছে যে প্রধান বিরোধী দল তারাই। হয়তোবা এখানে এরকম হতে পারে, সরকারও চাচ্ছে যে এনসিপি সামনে আসুক, লাইমলাইট আসুক, জামাত কিছুটা ব্যাকফুটে যাক, সেটা ভিন্ন আলাপ, আমি সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে সবার আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে নাসিরউদ্দিন পাটোয়ারি। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজ পর্যন্ত এনসিপি একটা মৌখিকভাবে শোকজ পর্যন্ত করে নাই, লিখিত তো দূরে থাক। এখান থেকে কি প্রমাণিত হয় যে এনসিপি থেকে ছেড়ে দিয়েছে লাগাম ছাড়া, ওই দড়ির মতো যে তুমি চালাও তোমার মতো করে, আর ইন দ্য মিন টাইম আমরা মিডিয়াতে থাকি। তো বিষয়টা তো এরকম একটা অবস্থা। আমি একটু বেরিসে আল মামুন রাসেলের কাছ থেকে একটু ঘুরে আসি। বেরিসে আল মামুন রাসেল, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আরেকটি কথা বলেছেন, জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন। যদিও আবার এর আগে জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাপারে কথা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি বলেছেন আবার নতুন করে ঢেলে সাজাতে চান জ্বালানি খাত, বিদ্যুৎ খাত। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দিলে তা লুটপাটের নতুন লাইসেন্স হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার পরামর্শ যুক্ত করার জন্য। সাথে আমার সহপ্যানেলিস্টকে শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। প্রধানমন্ত্রী বললেন যে বিগত সরকার জ্বালানি খাতকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, এই জন্য উনি এটাকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন। বিগত সরকার ক্ষমতা যাওয়ার 2 মাস আগে এই জ্বালানি খাত বিপিসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠান। সে বিপিসিকে বসুন্ধরার হাতে 2 মাস আগে বসুন্ধরার হাতে তুলে দিয়েছিলেন একটা অংশ। আর আমাদের এই সরকার এই 6 মাসের মাথায় এসে সেই যারা ধ্বংস করেছে তাদের হাতেই আবার তুলে দিতে চাচ্ছেন। তুলে দেওয়ার জন্য কি করলেন, বিপিসি যিনি প্রধান রেজাউর রহমানকে 10 দিন আগে ওনাকে কি করলেন, চাকরিচ্যুত করলেন, ক্ষমতা থেকে সরাই দিলেন, কারণ উনি বিরোধিতা করেছেন বেসরকারি খাতে যাওয়া যাবে না। বেসরকারি খাতে যায় কোনগুলা, যেগুলো অলাভজনক প্রতিষ্ঠান, যেমন আপনার ট্রেন অলাভজনক, এই আবার বাংলাদেশ বিমান অলাভজনক,
ওগুলোকে আপনি বেসরকারি থেকে দিয়ে লাভজনক করতে চান, কিন্তু বিবিসি তো লাভজনক প্রতিষ্ঠান। আপনি আবার বসুন্ধরার হাতে, আপনি বসুন্ধরার হাতে তুলে দিলেন কিভাবে? আপনি বসুন্ধরার হাতে অলরেডি আনবির কি বলে বসুন্ধরা যে চেয়ারম্যানের তার এমডির যে স্বাক্ষরিত চিঠি গিয়েছে, এবং কি ওনারা মাথায় একটা নীতিমালা করছেন, বেসরকারি খাতে জ্বালানি খাতকে নেওয়ার জন্য একটা নীতিমালা করলেন 6 আগস্ট। 4 দিনের মধ্যে দ্রুত নীতিমালাটা দিতে হবে। কয় দিনের মধ্যে? 4 দিনের মধ্যে। কেন? দ্রুত ওনাদের কার্যক্রম হবে, কার হাতে তুলে দিবে? বসুন্ধরার হাতে তুলে দিবে। তাহলে কি এক্ষেত্রে তো জ্বালানি আপনি সংকট বলেন, সমাধান সহজ হবে বলেছেন। আপনি বললেন আগে তারা ক্ষতি করেছে, তো তারা যেটা করেছে আপনি তো সেটা করলেন। এর আগে আমরা দেখতাম সব কিছু এসালাম হাতে তুলে দিয়েছে, এবারও তো আপনি সেম কাজ করছেন, বেসরকারি হাতে তুলে দিচ্ছেন। কেন? আপনি বরং যেখানে এমফেসাইজ করা দরকার, 1000 টাকা আমি রিচার্জ করছি, করার পরে আমার 168 টাকা নিয়ে যাচ্ছে ডিমান্ড চার্জ, আমার 100 টাকা নিয়ে যাচ্ছে হচ্ছে আমার মিটার চার্জ, আমার 72 টাকা নিয়ে যাচ্ছে ভ্যাট, 400 টাকা নেই। আপনি সেখানে হাত দেন। আপনি তো সংসদে বলেছেন সেগুলো প্রত্যাহার করবেন, সেটা তো আপনি করছেন না। আপনি সেটা তো করছেন না। যেখানে হাতে আপনি ভুতুরি বিল, আপনি কারো আমার চেম্বারে আমি ওই দিনও দেখিয়েছি মিডিয়াতে, 10,000 টাকা বিল আসে গত মাসে, এই মাসে আমার 19,000 সামথিং আসছে। কোথা থেকে ভুতুরি বিল? আপনি বললেন যা ভুতুরি বিল আছে এগুলো নিয়ে আপনি সচিবালয়ে আসেন। সচিবালয়ে আমি যেতে পারবো, আপনি সংবাদ মাধ্যমের ব্যক্তি আপনি যেতে পারবেন, হয়তো আমি সুপ্রিম কোর্টে আইনজীবী আমি যেতে পারবো, সাধারণ মানুষ যেতে পারবে? সচিবালয়ে ঢুকতে পারবে? বিরোধী দল থেকে বলা হচ্ছে গণশুনানি আয়োজন করেন, আপনি গণশুনানি আয়োজন করেন। এই যে বিষয়গুলো আসে এগুলো গণশুনানি আয়োজন করেন, এগুলো বের করেন আপনি। আমার কি বলে সহ-আলোচক উনি বললেন যে এমন কিছু ইস্যু যা আন্দোলনের মতো নয়, এমন কোনো কিছু ইস্যু নিয়ে আন্দোলন করছে। কি মানে হোয়াট আর দ্য ইস্যুস? যেটা আন্দোলন করার মতো না, আন্দোলন করার মতো এটা মানুষের চাহিদা না। আপনি বিদ্যুৎ সবার জন্য প্রয়োজন, আপনি এই দিক দিয়ে ফ্যামিলি কার্ড দিচ্ছেন 2,000 টাকা করে, ওই দিক দিয়ে আপনি বিদ্যুতের নামে 5,000 টাকা 6,000 টাকা করে নিয়ে নিচ্ছেন মানুষ থেকে, তাহলে আপনি ফ্যামিলি কার্ডটা দিয়ে লাভ কি হয়েছে? এই সরকার বলে যে 6 মাসের সরকার হানিমুন পিরিয়ড চলছে। এই হানিমুন পিরিয়ডে সরকার যা কাজ করেছে, আপনি আজকে যেটা করেছে এনটিআরসির মাধ্যমে এতদিন পর্যন্ত শিক্ষকগুলো নিয়োগ হতো। সরকার কি করলেন? এনটিএসসি থেকে এটা উঠিয়ে বলেছেন এই শিক্ষক নিয়োগ করবে একটা ম্যানেজিং কমিটি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ম্যানেজিং কমিটি একটা নীতিমালা করেছেন, তারা একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকে সে ম্যানেজিং কমিটি সভাপতি হতে পারবে। সরকার ক্ষমতা এসে মাত্র 1 মাসের মাথায় সে ম্যানেজিং কমিটির যোগ্যতা সেটাকে সরিয়ে ফেললেন, বলেছে যোগ্যতা লাগবে না, যে কেউ ম্যানেজিং কমিটি। তার মানে কি দলীয় সবাইকে ম্যানেজিং কমিটিতে আপনি করলেন, সভাপতি বানালেন। এখন কি করলেন? এনটিআরসি থেকে নিয়ে আপনি ম্যানেজিং কমিটির হাতে তুলে দিচ্ছেন। তার মানে কি ম্যানেজিং কমিটিটাই শিক্ষক নিয়োগ দিবেন। আপনি দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? আপনি তো বললেন এই দেখেন ওষুধ নীতি 1982 সালে ওষুধ নীতি আছে, সেখানে ওষুধগুলোর দাম নির্ধারণ করবে সরকার। বিএনপি 1994 সালে ক্ষমতা এসে তখন 115টা ওষুধ নির্ধারণ করে দিলেন যে এগুলো শুধু সরকার নির্ধারণ করবে, যে 115টা ওষুধের মধ্যে 40 পাতার ওষুধের কোনো কার্যকারিতা নেই। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এসে 285টা ওষুধকে সরকার মূল্য নির্ধারণ করবে বলে আইন করেন। বিএনপি এবার এসে মন্ত্রিসভা এটাকে বাতিল করে দিলেন, বাতিল করে ওই 115 ওষুধের মধ্যে নিয়ে গেলেন। কেন আপনি বেসরকারের মধ্যে এত ভালোবাসা কেন ভাই আপনার? আপনি যে 6 মাসের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, যে রাষ্ট্র সংস্কার করার জন্য গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো দিয়েছে, সে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দিলেন। আপনি বলেছেন গুম অধ্যাদেশ বাতিল করলেন। আপনি কি বলেছেন? আপনি গুম অধ্যাদেশ বাতিল করলেন, কিন্তু গুম অধ্যাদেশটাকে আপনি এত সুন্দর করে মানুষের কাছে নিয়ে আসবেন, মানুষ অবাক হয়ে যাবে। আপনি কি করেছেন জানেন? আপনি পুলিশের হাতে ক্ষমতা দিয়ে দিলেন, ঘুমের অভিযোগ করবে পুলিশের কাছে। কিরে ভাই, যে গুম করবে তার হাতে অভিযোগ করবে? এর আগে প্রায় 1500 জিডির জন্য মানুষ গিয়েছিল 17-18 বছর, মাত্র 30টা জিডি নিয়েছিল। তার মানে কি যিনি গুম করবেন তিনি জিডি নেবেন, তিনি তার কাছে। আপনি বললেন, এরপর আপনি আরেকটা নীতি দিলেন গুম অধ্যাদেশের মধ্যে, খসড়ার মধ্যে আপনি দিলেন যে কোর্টের অনুমতি স্পেসিফিক বলে কোথায় আছে বলতে হবে, বলে আপনি কোর্টের অনুমতি নিয়ে অভিযোগ করতে হবে। ভাই, যার গুম হয় সে জানে কোথায় আছে, সেই স্পেসিফিক অভিযোগটা কিভাবে দিবে? তার মানে আপনি যে গুম অধ্যাদেশটাকে দুর্বল করে আপনি নিয়ে আসছেন কেন ভাই? আপনি গুম অধ্যাদেশ, দুদক বলেন, পুলিশের সংস্কার নীতি বলেন, আপনি গুরুত্বপূর্ণ যত কিছু আছে সব কিছু আপনি বাতিল করে দিলেন, সব কিছু আপনি ল্যাপস করে দিলেন। তাহলে আপনি 5-6 মাসে কি করেন নাই? আপনি জনগণের সবচেয়ে বড় ম্যান্ডেট ছিল গণভোট, সে রায়কে আপনি উপেক্ষা করলেন। আপনি বলেন অক্ষরে অক্ষরে পালন করবেন, বা আপনি অক্ষরে অক্ষরে কিভাবে পালন করবেন? আপনি তো অক্ষরে অক্ষরে পরের জিনিস, আপনি যে 31 দফা দিয়েছেন 2022 সালে, সে 31 দফার 5টি দফা এই পর্যন্ত ভায়োলেশন করে ফেলেছে, তারা 5টি দফা ভায়োলেশন করে ফেলেছে। আপনি বলেন যে আপনি 6 মাসের সরকারের হানিমুন পিরিয়ড, তাকে আপনি কেন এত ধমক দিচ্ছেন? কেন আপনি সচিবালয় ঘেরাও করছেন? তো বিরোধী দলের কাজটা কি আসলে? সেক্ষেত্রে তো বিরোধী দল, প্রধানমন্ত্রী তারেক রহমানও তিনি বলেছেন
যে যাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো তাহলে আপনাদের সাথে কথা বলতে পারে। কিন্তু কিভাবে কথা বলবে? তাদের- সংসদে সংসদে হোক বা তাদের সাথে ভাই, তো সংসদে সব পার্সোনালি 2/3 মেজরিটি যারা পায়, সংসদে বিরোধী দলের কোনো দামে নেই, কোনো দাম নেই। আপনি 2/3 মেজরিটি যারা পেয়ে যায় কোনো সরকার, বিরোধী দলের কোনো দাম নেই। বিরোধী দল যেটা করতে পারে, বাইরে গিয়ে বিরোধী দল জনমত তৈরি করতে পারে, সরকারকে চাপে রাখতে পারে। সরকার 18 ক যুক্ত করেছিল ব্যাংক অধ্যাদেশে, সেখানে ব্যাংক খেকু যারা ব্যাংক খেয়ে ফেলেছে তাদের হাতে ব্যাংকটা তুলে দিতে চাইছিল, তখনই বিরোধী দল আন্দোলন করে সেটা থেকে সরকার আবার ফেরত আসছে। সুতরাং বিরোধী দল আলটিমেটলি জনমত তৈরি করা ছাড়া, বিরোধী দল যখন 2/3 মেজরিটি প্রধান দল পেয়ে যায়, তখন বিরোধী দল আলটিমেটলি কিছু আমি থাকে না। যেটা জ্বালানি সংকটের কথা বলছি, যে সরকার তো বলে জ্বালানি সংকট দ্রুত সমাধান করবার জন্য বেসরকারি খাতে দেওয়া দরকার বলে মনে করছেন, এটাতে আপনাদের বিরোধ কেন? কেন আপনি অলাভজনক? যদি আপনার বিপিসি অলাভজনক প্রতিষ্ঠান, বিপিসি লাভজনক প্রতিষ্ঠান বলে বিপিসি থেকে অর্ধেক টাকা নিয়ে সরকারের যখন জ্বালানি খাতের সমস্যা তৈরি হয়েছিল তখন সেখান থেকে ভর্তুকি দিয়েছিল। লাভজনক প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে কেন দিবেন আপনি? লাভজনক প্রতিষ্ঠান কার কাছে দিচ্ছেন আপনি? কোন প্রতিষ্ঠানের কাছে দিচ্ছেন? আপনাকে চিন্তা করতে হবে। এর আগে এরকম রাঘব বলতে আমরা দেখেছি, এসালামকে দেখেছি, কি করেছে? সব প্রতিষ্ঠান খেয়ে ফেলেছিল। কি মনে হচ্ছে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে, অবশ্যই উদ্দেশ্য আছে। আপনি যখন আপনার সবসময় যারা খেলাফি তাদের কাছে আপনাকে পছন্দ। আপনি দেখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আপনি বানাইলেন, যিনি হচ্ছে ঋণ খেলাপিতে আছেন, যিনি হচ্ছেন ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য, ব্যাংকিং খাতকে ধ্বংস করার জন্য যিনি সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন, তাকে আপনি চেয়ারম্যান বানাচ্ছেন। তার মানে কি? আপনি চান ইসলামী ব্যাংক আগে যাবে ধ্বংস হোক, এখন ধ্বংস হয়ে যাক। জি, অসংখ্য ধন্যবাদ। তার চেয়ে একটা প্রশ্ন, যেটা ফারুক হাসান বলার চেষ্টা করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে বা তার বক্তব্যে কি আসলে লাগাম দেওয়ার মতো কেউ কি নেই? তিনি আজকে তিনি কথিত সরকার প্রধানমন্ত্রী তো বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি লাগাম দেওয়ার জন্য কিছু লোক ছেড়েছেন অলরেডি। আমরা দেখি না রাশেদ খান কেন ছেড়েছেন, কার জন্য ছেড়েছেন? নাসিরউদ্দিন পাটোয়ারিকে লাগাম ধরার জন্য। এই জন্য তাকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যত ব্যাপাস কথা বলে তার চেয়ে বেশি ব্যাপাস কথা বলে রাশেদ খান। আপনি জামাতের আমিরকে সাদা শয়তান হতে এমন কোনো শব্দ নাই, এমন কোন বিরোধী দলকে এমন করে প্রত্যেক দিন মানুষের সরকারি দলের একমাত্র মুখপাত্র, প্রত্যেক দিন আপনি মিডিয়া খুলবেন তার একটা ব্রিফ আপনি পাবেন। কেন? তা আপনি তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকানোর জন্য আপনি রাশেদ খানকে ছেড়েছেন, আবার তাকে অ্যাওয়ার্ডও দিয়েছেন, সচিব মতবদ্ধতা সহকারী বানাইলেন। আপনি বানাইছেন না? আপনার তো আছে যুব দলের নয়ন আছেন, আপনার তো আমজনতা তারেক আছেন, আপনি তো ছেড়েছেন। কিন্তু এগুলো ধোপে টিকছে না, কারণ এগুলো এত তেলবাজি করে জনগণ আর খায় না। নাসিরউদ্দিন পাটোয়ারি একটু কথাগুলো একটু বাঁকা বললেও জনগণ তো নিচ্ছে, জনগণ তো তাকে নিচ্ছে। আপনি তো ছেড়েছেন, 1:3 ছেড়েছেন, 3:3 তো কাজ হচ্ছে না তো আপনার। আপনি একজন সুশীল সমাজের সদস্য হিসেবে আপনার কি মনে হয় তার এই বক্তব্যগুলো আসলে প্রথম কথা হচ্ছে আমি নিজেও অনেকবার বলেছি, আমি তার প্রত্যেকটা কথা আমি পছন্দ করি না। এবার লাগামহীন কথা বলা ঠিক না, কিন্তু কথা হচ্ছে কেউ যদি লাগামহীন কথা বলে, আপনি দেখেছেন আজকে বিবিসিতে দেখেছেন কসোভোতে প্রধানমন্ত্রীকে ডিম মারছে বিরোধী দলীয় সংসদ সদস্য। তার মানে কি? আপনি সবচেয়ে সভ্য দেশ বলে আমেরিকা যা ট্রাম্পের বিরুদ্ধে যে পরিমাণ অসভ্য ভাষা গালাগালি করে, মিছিল করে, আপনি বাংলাদেশে পারবেন? আমার কথা হচ্ছে কেউ যদি অশালীন কথা বলে আপনি তাকে কি করবেন? আপনি তাকে মারবেন? আপনি তাকে তার প্রোগ্রামে আক্রমণ করে তার চোখ উঠে ফেলবেন? এটা তো শেখ হাসিনার ভাষা হয়ে যায়। আপনি কথা বলতে দেন। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেফাস কথাবার্তা বলে তাহলে ওয়াইট কার কমবে, এনসিপির কমবে, তার কমবে। সরকারের সমস্যা কি? সরকার সুযোগটা দেন না আপনি কথা বলার। আপনি শেখ হাসিনার মতো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই দিয়ে মাইক দিয়ে লোক দিয়ে আপনি এর আগে দেখতেন মাহমুদুর রহমান কথা বলতে, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হাজিরা দিতে গেছে, সেখানে আক্রমণ করা হয়েছে। আপনি সুযোগটা দেন না। মানে একটা লোক কথা বললে কত খারাপ কিছু করতে পারে। ফারুক হাসান, আপনার কাছে একটু যেতে চাই, ছোট্ট করে বলতে হবে, যদিও তিনি বলছেন জ্বালানি খাত, যেখানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তিনি বলেছেন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে ছেড়ে দিতে চাই। আমরা বিদ্যুৎকে ছেড়ে দিয়ে দেখেছি যদি বলি বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময় সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক টাকা গচ্ছা গিয়েছে, এরকম কথা তোলা হচ্ছে। এখন সেই বিদ্যুৎ, অপরিশোধিত বিদ্যুৎ জ্বালানি, এগুলো কেন তারা বেসরকারি খাতে দিতে চায়? এখানে কোনো উদ্দেশ্য তো উনি বলছেন যে একটা রাঘব বোয়ালের হাতে ছেড়ে দিতে চায়, যে বিপিসি যেহেতু লাভজনক প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে। শুরু থেকে বলে রাখি যে বিরোধী দলের কাজ কিন্তু শুধুমাত্র গতানুগতিক বিরোধিতা করে না। ধরেন আপনি একটা বিষয়ে বা একটা সিদ্ধান্তের বিরোধিতা করছেন, একই সাথে আপনাকে সলিউশনের পথটাও দেখাতে হবে যে না, সরকার এই কাজটা করছে, তারা ডান দিকে যাচ্ছে, ডান দিকে যাওয়া সরকার উচিত না, এটা ভুল পথ, ভুল সিদ্ধান্ত, বাম দিকে গেলে বা ওই যে পিছন দিকে গেলে বা সামনের দিকে গেলে এটাই সঠিক পথ, এভাবে সরকার ভালো কিছু করতে পারবে। বাট আমরা বিরোধী দলের বন্ধুদের কাছ থেকে এখন পর্যন্ত এরকম সলিউশন সম্পন্ন কোনো মতামত, বক্তব্য আমরা এখনো দেখি নাই। তারা শুধু সমালোচনাই করে যাচ্ছেন। এখন দেখেন, এই যে আমরা জ্বালানি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা, ব্যাপক কথা,
এটা সত্য যে বিগত সরকার এই জ্বালানি খাতকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিশেষ করে আমরা আদানির কথা জানি, এই যে কুইক রেন্টালের নামে প্রায় 1 লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রত্যেক বছর কি পরিমাণ টাকা এই জ্বালানির মধ্য দিয়ে সরকার বিদেশে পাচার করেছে সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই খাতটা এক প্রকারের ধ্বংসের দ্বার প্রান্তে ছিল। এখন এমন একটা মোমেন্টে বর্তমান সরকার ক্ষমতায় আসছেন, বা ইন্টারিম সরকারের কথাও যদি বলি, তারাও তো এই ভঙ্গুর মধ্য দিয়ে সামনে আসছে। তো সেই জায়গা থেকে আজকে ধরেন লাভ কিংবা লস এটা তো পরের বিষয় ভাই। আমার এই মুহূর্তে প্রবলেমটা কিন্তু লাভ লসে না, আমার প্রবলেমটা কি, আমার ব্যাপক একটা সংকট তৈরি হয়েছে, ঘাটতি তৈরি হয়েছে। মানে এই সংকটটাকে আমার আগে সমাধান করতে হবে, তারপরে আমি লাভ লস চিন্তা করব। এখন ধরেন আপনার বাসায় 6 ঘন্টা লোডশেডিং বা 8 ঘন্টা, আমার আগে দায়িত্বটা কি, যে আমি বিদ্যুতে লাভ লস খুঁজবো নাকি আপনার বাসায় এই লোডশেডিংটা কমাবো? প্রথম দায়িত্ব কিন্তু লোডশেডিং কমানো। তো সরকার তো আসলে ওই সংকটটাকে কাটানোর চিন্তা করছে। এখন আমাদের যেটা প্রশ্ন, বা আমাদের বিরোধী দলের বন্ধুদের পক্ষ থেকে যে প্রশ্নটা বারবার সামনে আসছে, যে এই যে প্রাইভেটাইজেশন করার যে একটা প্রক্রিয়া সরকার ইতিমধ্যে হাত দিয়েছেন বা একটা উদ্যোগ নিয়েছেন, যেটাকে বেসরকারীকরণ করার একটা উদ্যোগ। এখানে ধরেন যে প্রতিষ্ঠান বা যে গোষ্ঠীকে এই মানে আপনার দায়িত্বটা দিতে যাচ্ছে সরকার, সেটা নিয়ে আপনার প্রশ্ন তুলতে পারেন। সেটা নিয়ে আমার নিজেরও আপত্তি আছে। আমরা সরকারকে বলেছি যে এটা নিয়ে বিগত সময়ের আমাদের হিস্ট্রি আছে, বিগত সময়ে আমাদের ইতিহাস আছে, আপনারা প্রয়োজনে পুনর্বিবেচনা করে যারা সত্যিকার অর্থে বিগত সময়ে ভালো কাজ করেছে বা দেশপ্রেমিক এরকম ব্যবসায়িক গোষ্ঠী বলেন, শিল্প গোষ্ঠী বলেন, তাদেরকে আপনারা দায়িত্ব দিতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, বাট আপনারা কিন্তু এই অ্যাঙ্গেলে আলোচনা করেন। আপনারা শুধু গতানুগতিকভাবে বিরোধিতা করার জন্য, যে বিরোধিতা, আমরা নিজেরাও সরকারের অনেক সমালোচনা করি। এই যে ঔষধ নীতির কথা বললেন আমার ভাই, এখানে ঔষধ নীতির পক্ষে সবচেয়ে সোচ্চার কিন্তু আমরাই। কারণ এই যে ঔষধ নীতির কথা বলা হচ্ছে, 1982 সালে এই ঔষধ নীতি প্রণয়ন করতে গিয়ে জীবন যৌবন উজাড় করে দিয়েছেন ডক্টর প্রয়াত জাফরুল্লাহ চৌধুরী স্যার। এবং এই ঔষধ নীতি কিন্তু উনার মাধ্যমে প্রণয়ন হয়েছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রয়াত। এই যে ঔষধ নীতি দীর্ঘ প্রায় ধরেন যে আপনার 30-35 বছর ধরে চলে আসছে। মাঝখানে অনেক সরকার অনেকভাবে এটাকে ধরেন যে হ্যাম্পার করার চেষ্টা করেছে, অনেক সরকার এটাকে বেসরকারীকরণ করেছে। বিশেষ করে বিগত 15-16 বছরের কথাই যদি বলি, সালমান এফ রহমান নামক মাফিয়ার হাতে তুলে দিয়েছিল বিগত সরকার এই শিল্প খাতকে। আমরা তো জানি সব কিছুই। আজকে যারা দায়িত্বে আসছেন তাদের উচিত হবে এই সিদ্ধান্তটা অবশ্যই পুনর্বিবেচনা করা। কারণ এই আপনার কি বলে, এই যে চিকিৎসা সেবা এবং এই ঔষধের মধ্য দিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে গেছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। সরকারকে আমরা অবশ্যই এটা পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। একই সাথে সময় নেই আমার কাছে, বিরতিতে যাব, তার আগে ছোট্ট একটা প্রশ্ন করে রাখি। সেটা হচ্ছে, যদি বলি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর 1 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বলেছেন পাটোয়ারির উপর মার শুরু হয়েছে, কেবল আসল মার তো শুরুই হয়নি। একজন দিনাজপুরের একজন এমপি এই ধরনের বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, ছোট্ট করে বলুন। ধন্যবাদ। হ্যাঁ, আমি এটা বলার আগে আরেকটা কথার একবারে সংক্ষেপে উত্তর দিয়ে দিই। এই যে কথা বলার জায়গা, আমার ভাই বললেন যে পার্লামেন্টে নাকি বিরোধী দলের সদস্যরা কথা বলতে পারেন না, এটা সত্য নয়। বিরোধী দল পার্লামেন্টে বিগত 12টি বিগত যে কথা বলে লাভ নেই, কারণ টু দ্য মেজরিটি কথা তো ওখানে বলতে হবে, ওটা একটা ফর্মাল জায়গা। আপনি যাই বলেন না কেন, পারেন এটা বলি না। ধরেন আপনি একটা প্রস্তাব দিলেন, সরকার গ্রহণ করলো না, ডাজন্ট ম্যাটার, কারণ আপনি যে প্রস্তাবটা দিলেন জনগণ তো দেখতে পাচ্ছে, জনগণ শুনতে পাচ্ছে না। তো সুতরাং যেখানে একটা ফর্মাল প্রসিডিউর রয়েছে, আপনার কথা বলার জায়গা রয়েছে, আপনাকে সবচেয়ে জোর দিতে হবে ওই জায়গায় কথা বলা। আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা বিরোধিতা করছেন ওখানে, আবার যখন সংসদের বিরতির সময় তখন আবার ওই সরকারি দলের মন্ত্রী মিনিস্টারদের সাথে খুব খোঁজ গল্পে মেতে উঠছেন, তাদের কাছে আপনাদের চাওয়া পাওয়াগুলো বলছেন। তাহলে কি বিষয়টা এমন দাঁড়ায় না যে উপরে উপরে বিরোধিতা, তলে তলে সরকারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক? আমরা দেখতে পাচ্ছি না, এই জিনিসটা বলতে হয়। আর 2 নম্বর যে প্রশ্নটি, নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা আসলে উনি যে বক্তব্যটি দিয়েছেন এটাকে আমি সমর্থন করি না। আসলে দেখেন, আমরা এমন একটা রাজনীতি বিনির্মাণ করতে চাই যেখানে ফিজিক্যাল কোনো এজাল্ট থাকবে না, শারীরিক কোনো আক্রমণ থাকবে না। আমরা কথার জবাব কথার মধ্যে দিয়ে দিব। একইভাবে এটাও মাথায় রাখতে হবে যে আপনি এমন কথা বলবেন না যার কারণে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সবার আগে আমার মনে হয় ভাষাকে সংযত করা অত্যন্ত জরুরি। চাই ব্যারিস্টার মামুনুর রাসেল একটি বিষয় বেশ আলোচিত হয়েছে। রুহুল কবির রিজভী অর্থাৎ বিএনপির শীর্ষ নেতা, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন জামায়াত ইসলামীর আমিরের সরকারি বাসভবনে আয়োজিত চিত্র প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি, বক্তব্য বা পোস্টার না থাকার বিষয়টি নিয়ে তিনি রহস্যজনক বলে মন্তব্য করেছেন। দেখেন, রুহুল কবির রিজভী সাহেব এর আগেও একটা ফটোকার্ড দিয়ে এবার বক্তব্য দিয়ে পরে ক্ষমা চেয়েছিলেন। উনি ফটোকার্ডে বিশ্বাসী আমার কাছে মনে হচ্ছে, কারণ হ্যাঁ আমি না ফটোকার্ড দেখে বক্তব্য দেন। এর আগে একবার বক্তব্য দিয়ে ক্ষমা চেয়েছিলেন। আমার কাছে মনে হচ্ছে এটাও সেম, কোথাও একটা বক্তব্য, কোথাও একটা দেখে সেম বক্তব্য দিয়েছে। দেখেন, জামাতের আমিরের বাসভবনে যেই এটা হয়েছে, সেই এই প্রদর্শনীটা ছিল যে বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তীতে যারা স্বৈরশাসক হয়েছে,
ডিক্টেটর যারা যারা হয় একনায়কতন্ত্র বাংলাদেশ যারা স্বাধীন হয়েছে হওয়ার পর? স্বাধীন হওয়ার পরে ধারাবাহিক না শুধু 47-এর পরবর্তী থেকে, এবং কি সেখানে শেখ মুজিবুর রহমানকে, এখন শেখ মুজিবুর রহমানকে তো মুক্তিযুদ্ধে অবদান আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ নেই। সুতরাং মুক্তিযুদ্ধে তার অবদানটাও সেখানে রহমানের অবদান সেখানে নেই? অবশ্য আছে, কিন্তু সেখানে যখন একনায়কতন্ত্রের বিষয়গুলো নিয়ে আসেন, এখন ওনাদের দায়িত্ব হচ্ছে একনায়কতন্ত্র যখন বিষয়গুলো নিয়ে আসবেন, অবদান যে একটু আছে সেটাও সাথে রাখতে হবে। মুক্তিযুদ্ধের অবদানটা রেখেছেন, সাথে সাথে একনায়কতন্ত্র রেখেছেন। জিয়াউর রহমান সাহেবকে এখন ধারাবাহিকতাটা আপনি দেখেন, ধারাবাহিকতা হচ্ছে শেখ মুজিবুর রহমান, তারপরে সরে এরশাদকে নিয়ে আসছেন, তারপরে শেখ হাসিনাকে নিয়ে আসছেন। এখন এটা মানে না, যদি বলি জনগণকে সম্পৃক্ত করবার জন্য একটা সেখানে যদি সিঙ্গেল টাইম জামাতের আমি যদি কোথাও সিঙ্গেল টাইম একবার বলতেন, লেখা থাকতো একবার যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, কোথাও লেখা নেই। স্বাধীনতার ঘোষক কি জিয়া রহমান এটা স্বীকার করে? অবশ্যই স্বীকার করে। আপনি জামাতের এমপি এই আপনার সংসদে প্রস্তাব তুলেছিলেন যে দ্রুত এটা সংশোধন করে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক সেটার জন্য মেনশন করা হয়। জামাতের এমপি প্রস্তাব করেছেন, জামাতকে এটা অন্তর থেকে ওন করে এটা। এবং কি আপনি দেখেছেন গতকাল জামাতের আমিরের যে বক্তব্যটা, এই বক্তব্যটা উনি বলেছেন, উনি কোর্টে আনকোট করে বলেছেন, প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে, জিয়াউর রহমানকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়নি বলে তার ভাষণ প্রদর্শনীতে রাখা হয়নি। 7 মার্চের তার মানে কি? কর্তৃত্ববাদী? না, আমি আপনাকে বলেছি একনায়কতন্ত্র সিরিয়াল আসার মধ্যে যখন শেখ মুজিবুর রহমানকে একনায়কতন্ত্র হিসেবে আসে, সাথে সাথে তার মুক্তিযুদ্ধের সাথে ভাষণটা, মুক্তিযুদ্ধের অবদানটাও সাথে রেখেছেন। তার মানে এখানে সব একনায়কতন্ত্র ধারাবাহিকতা। এখানে যদি অবদানের ধারাবাহিকতা আসে, তাহলে তো বহুজন অবদান রেখেছে, বহুজন অবদানের ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। এখানে যেহেতু জুলাই প্রদর্শনী, জুলাইটা কিসের এগেনস্টে দাঁড়িয়েছে? জুলাই তো দাঁড়িয়েছে ফেসিবাদের এগেনস্টে, জুলাই তো দাঁড়িয়েছে ডিক্টেটরশিপের এগেনস্টে। তো সুতরাং জুলাই যে প্রদর্শনীতে, সেই প্রদর্শনীতে বাংলাদেশের ধারাবাহিকতা, শুধু বাংলাদেশ 48-এর পরবর্তীতে যারা একনায়কতন্ত্র ছিল তাদের একটা ধারাবাহিকতার সিলসিলা দেওয়া হয়েছে। সেখানে এটা ওনার বক্তব্য আসলে কি সত্যি? বক্তব্যটা কতটা সত্য? কিন্তু স্বাধীনতার ঘোষক যদি 71 যদি আসে, তাহলে স্বাধীনতার ঘোষক আমি আপনাকে বলি, যদি সিঙ্গেল একটা শব্দ থাকতো, আপনি আমাকে দেখান, কোট এন্ড আনকোট করে দেখান যে সেখানে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে স্বাধীনতার ঘোষক। সিঙ্গেল কোথাও বলা হয়নি। কোথাও বলা হয়, তার মানে কি আপনি অন্তর থেকে মেনে নিবেন? মানে আপনার অন্তরের মধ্যে জ্বালা আছে এই জন্য আপনি মেনে নিবেন? ধারণা করবেন কেন আপনি? যদি জামাত এমনি বলতো, জামাত যদি স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমান নামটা লিখে দিত যে স্বাধীনতার ঘোষক, তাহলে আপনি প্রশ্ন তুলতে পারতেন, তাহলে জিয়াউর রহমানকে আপনি অ্যাভয়েড করলেন কেন? তার মানে যেহেতু উল্লেখ করে নেই, তার মানে তার স্বাধীনতার ঘোষককে অটোমেটিকলি আপনি ধারণা করেন। ধরেন আপনার এখানে ইতিহাস আছে, ইতিহাসের মধ্যে স্বাধীনতার ঘোষক উল্লেখ নেই, তার মানে কি? তার মানে যিনি ইতিহাসের বাইরে আছেন তিনি তো স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান সাহেব। এখন আপনি দেখেন জামাতের, আমি আপনাকে শুধু একটু দেখাই, জামাতের একজন এমপি সংসদে দাঁড়িয়ে ওনারা উত্থাপন করেছিলেন যে কি বলে, জিয়াউর রহমানকে যেন স্বাধীনতার ঘোষক হিসেবে করা হয়। আমি আপনাকে শুধু জামাতের যে একজন এমপির নামটা সহ আমি আপনাকে একটু বলছি, যে এমপি তিনি সংসদে উত্থাপন করেছেন। আপনি বুঝে, বিরোধী দলের পক্ষ থেকে একজন এমপি সংসদে উত্থাপন করলেন যে যাতে হচ্ছে কি আপনার এটা হয়। আমি আপনাকে একটু দেখাই, নাম সহ দেখালে আপনার জন্য একটু সুবিধা হবে যে কোন এমপি, জামাতের এমপি, এই আপনার এটা আমি আপনাকে দেখাচ্ছি, আমি এখন পাচ্ছি না। জামাতের এমপি থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে যাতে স্বাধীনতার ঘোষক যেহেতু জিয়াউর রহমান সাহেব, দ্রুত সংবিধানটা সংশোধন করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মেনশন করা হোক। তার মানে কি, যদি বিরোধিতা থাকতো তাহলে তো বলতোই। আমি যদি জামায়াতের যে বক্তব্য, সেখানে একটা লেখা আছে 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করলে জামায়াতের এই প্রদর্শনীতে কেউ বলছেন আর কি, প্রদর্শনী মুক্তিযুদ্ধের অংশ রাখা হয়েছে, 7 মার্চের ভাষণের ছবি, এরপর রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর চালানো গণহত্যা এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের ছবি। এই অংশে জেনারেল নিয়াজির রাজাকার ক্যাম্প পরিদর্শন, বাংলাদেশিদের উপর হানাদার বাহিনীর আক্রমণ, সর্বশেষ বিজয় অর্জনের চিত্র উঠে এসেছে। তো সর্বশেষ বিজয় অর্জনের চিত্র যদি উঠে আসে, সেখানে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাদ দেওয়া যায়? এটা একটু দেখেন, আমি আপনাকে দেখাই। দেখেন এই যে ছবিটা, এই ছবিটা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস, সাথে একনায়কতন্ত্র, যে একটা মানুষ মুক্তিযুদ্ধে অবদান রাখার পরেও কিভাবে একনায়কতন্ত্র হতে পারে সেটা দিয়েছেন। তারপরে দিয়েছেন এরশাদে সৈরশাসক হয়েছেন, তারপরে দিয়েছেন শেখ হাসিনাকে। তার মানে এখানে তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরে নেই। যদি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন, আপনি লিখেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে যদি জিয়াউর রহমানকে স্কিপ করা হতো,
যে রহমান সাহেবকে যদি স্কিপ করা হতো তাহলে আপনি বলতে পারতেন। এখন কথা হচ্ছে আপনার গায়ে নাই, আপনি টেনে আপনার গায়ে নিচ্ছেন কেন? কিন্তু এটা যদিও ধরি, সেখানে উঠে এসেছে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা আবিদুল ইসলাম খানের আবিদের অবদানটাও উঠে আসছে। হ্যাঁ, যে জুলাই প্রদর্শনী, এটা যে এটা তো জুলাই প্রদর্শনী। সেখানে কি বেগম খালেদা জিয়ার এটা তো জুলাইয়ের প্রদর্শনী ভাই। জুলাইয়ের প্রদর্শনীতে জুলাই, হ্যাঁ অবদান তো আমারও আছে, আমার ছবি আছে এখানে। বেগম খালেদা জিয়ার আপনি না না আমি বলি নাই, আবিদার আমি এক না, আবিদ আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আবিদার আমি এক হইতে পারি না? অবদান তো আমারও আছে। আমি তো ছাত্র আন্দোলনে আইনি সহযোগিতা করতে গিয়ে আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে, তাহলে আমার ছবি কোথায়? ওইটা বলি। জুলাই, যেখানে জুলাই প্রদর্শনী, সেখানে জুলাইয়ের যারা ছাত্ররা যারা অবদান রেখেছে প্রত্যেকের ছবি রাখা হয়েছে। আপনি তো জুলাইয়ের ইতিহাসকে চেঞ্জ করে দিয়েছেন। আপনি ডকুমেন্ট তৈরি করেছেন, আবু সাইদের ছবি রাখেন না আপনি। আপনি সেখানে বৈষম্যবিরোধী আন্দোলন যে নেতৃত্ব হয়েছে, যে বৈষম্যবিরোধী নামে রাখেন না আপনি। হ্যাঁ, আপনি তো জুলাই আন্দোলনের পুরো যে ডকুমেন্টটা তৈরি করেছেন, ডকুমেন্টটা পুরো ইতিহাসে চেঞ্জ করে দিয়েছেন আপনি। আপনি দেখেন, আপনি যে জুলাই জাদুঘর আপনি একটু যান, দেখবেন হচ্ছে বৈষম্য বিরোধী যারা আছে তাদেরকে একটা ছোট একটা পোস্টে দোষ স্বীকার করেছেন, আপনি দোষ স্বীকার করেছেন, ভুল তো করেছেন, সেটা তো বলতে হবে আপনাকে। আপনি যে 2 বছরের মাথায় ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন, আপনি ভুল করেন নাই? ইতিহাস পরিবর্তন হয়েছে কিনা জামাত আমি তো ব্যাখ্যা দিয়েছেন রে ভাই। জামাতরা আমি তো ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এই ধারাবাহিকতা করেছি। যদি জামাতরা আমি বলতে ভুলবশত হয়েছে, তাহলে আপনি বলতে পারতেন যে না, তাহলে আপনি ক্ষমা চান, ভুলবশত হয়েছে। একটু যেতে চাই ফারুক হাসান, আপনার কি মনে হয় যে রুহুল কবির রিজভী যে বক্তব্যটা দিয়েছেন সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আসে নাই, যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যারা ডিক্টেটর ছিলেন, স্বৈরাচার ছিলেন, তাদের চিত্র তুলে ধরবার চেষ্টা করেছেন। এটা জামায়াতের বক্তব্য। আচ্ছা, প্রথমত আমি আসলে গণমাধ্যমের সুবাদে যে ভিডিও চিত্রটি দেখেছি বা যে ছবিগুলো মিডিয়াতে আসছে, সেখানে আসলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের যে গণঅভ্যুত্থান, এই পুরো হিস্ট্রিটাকে ধারাবাহিকভাবে জামাত ইসলামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। তো সেখানে আপনার জিয়াউর রহমানের কোনো বক্তব্য, ছবি না আসাটা, এটা আসলে আমি মনে করি না যেটা স্বাভাবিক ঘটনা। এটা অবশ্যই ওনারা আসলে ভুল করেছেন। আসলে দেখেন, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে যেমন বাংলাদেশের ইতিহাস চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না, ঠিক একইভাবে জিয়াউর রহমানকে বাদ দিয়েও কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা চিন্তা করতে পারি না। প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বিনির্মাণে যতটুকু অবদান, আওয়ামী লীগ তার থেকে কয়েক হাজার গুণ এটাকে বাড়িয়ে পুরো এই মহান মুক্তিযুদ্ধ এবং সংগ্রামটাকে শেখ মুজিবুরের সংগ্রাম হিসাবে চিত্রায়িত করেছেন। প্রবলেমটা কিন্তু ওখানেই। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করে ইতিহাসটা প্রণয়ন করতেন, তাহলে আজকে কিন্তু এত বিভেদ সৃষ্টি হতো না এবং এই ইতিহাসের কামড়াকামড়িটাও আমরা দেখতে হয়তো আমাদের হতো না, আর কি দেখা লাগতো না। কিন্তু ওই যে কুক্ষিগত করা, পুরো ইতিহাসকে নিজের মতো করে রচনা করা, সেখানেই প্রবলেমটা লুকিয়ে রয়েছে। আজকে জামাত ইসলাম যে কাজটা করেছে, একদিকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। আরেক দিক দিয়ে তারা ধরেন যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের ছবি কিংবা তার অবদানকে একবারেই সেখানে ধরেন যে কোনো জায়গায় ঠাঁই না দেওয়া, এটা আমি মনে করি না যে নিছক একটা সাধারণ ঘটনা। আমি মনে করি তাদের কোনো একটা পরিকল্পনার একটা অংশ হতে পারে। এটা হয়তো জামাত ইসলাম তাদের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু এটা সঠিক নয়। আমি মনে করি এখানে অবশ্যই জিয়াউর রহমানের নাম এবং তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা থাকা দরকার ছিল। কারণ অনেকের নাম আসছে, বেগম খালেদা জিয়ারও নাম আসছে, কিন্তু উনি যে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছেন, এরশাদ বিরোধী লড়াই করেছেন, এবং ওনাদের জামাতের বেশ কয়েকজন নেতা ওই সময় ফ্রন্টে ছিলেন খালেদা জিয়ার সাথে, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সহ, এগুলো আসছে। এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। একই সাথে জিয়াউর রহমানের নামটা না থাকাটা, এটা অবশ্যই তারা আসলে তাদের কোনো একটা কৌশলের অংশ কিনা, এটা আসলে তারাই ভালো জানেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা ভালো করেন নাই, উচিত এই কাজটা তাদের হয় নাই। এই যে আরেকটা কথা আমার ভাই বললেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে ইতিহাস বিকৃতি, এটা কারা করেছে? এই জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির সূচনাকারী হচ্ছে এই এনসিপির নেতারা। আজকে জুলাই জাদুঘরের কথা বললেন না, এই জুলাই জাদুঘর উদ্বোধন হলো, এই জুলাই জাদুঘর সূচনাটা কাদের হাত ধরে হয়েছিল? ওই এনসিপি নেতাদের হাত ধরে। তখন তারা সমন্বয়ক ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। ওই সময় থেকে তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং বিএনপির আমলে এটা উদ্বোধন হলো। এই জুলাই জাদুঘরে আমি যেদিন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে দেখি, আমরা গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থান তৈরির পিছনে সবচাইতে বড় কারিগর। আপনি যদি আজকে বলেন এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে কাদের সবচাইতে বড় শক্তি বা হাত রয়েছে বা কারা কাজ করেছে, আমরা করেছি। কারণ আনুষ্ঠানিকভাবে বীজটা বপন হয়েছিল 2018 সালে কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আন্দোলন থেকেই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন। অথচ আমাদের একটা সিঙ্গেল ছবি পাবেন না এই জুলাই জাদুঘরে, তারা দেয় নাই। আরও দেন ভয়ঙ্কর একটা ইতিহাস এই মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে লুকিয়ে রয়েছে, যারা এটা অনেকেই বলার চেষ্টা করে না। ইন্টারিম সরকার একটা ঘোষণাপত্র দিলেন না, ওই ঘোষণাপত্র খসড়াটা প্রস্তুত করার পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে ইন্টারিম সরকার পাঠালেন মতামত নেওয়ার জন্য। আমাদের কাছেও খসড়াটা আসলো মতামত নেওয়ার জন্য। আমরা পুরো ঘোষণাপত্র পড়ে দেখলাম যে কোটা আন্দোলনটাকে কোনো জায়গায় ঠাঁই দেওয়া হয় নাই। আমরা লিখিতভাবে ইন্টারিম সরকারকে চিঠি পাঠালাম যে অন্ততপক্ষে একটা সেন্টেন্স হলেও 2018 সালের কোটা সংস্কার আন্দোলনটাকে এখানে অ্যাড করেন। আমরা চিঠি দেওয়ার পরে তারা অ্যাড করে নাই।
ঘোষণাপত্র যখন আনুষ্ঠানিক ঘোষণা হলো আমরা দেখলাম অ্যাড করা হয় নাই। পরবর্তীতে আমরা সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে ধরেছি যে কেন এই কাজটা করলেন। তারা বলেছে ভাই আমাদের তো কোনো করার নাই, যাদের হাতে ক্ষমতা তারাই দিতে দেয়। তারা কারা? ওই যে ছাত্র উপদেষ্টারা স্পষ্ট হয়ে বলেছে যে নাহিদ, আসিফ এবং এই মাহফুজ তারা দেয় নাই। কেন দেয় নাই? কারণ কোটা সংস্কার আন্দোলন দিলেই গণ অধিকার সামনে চলে আসবে, লাইমলাইটে চলে আসবে, আর তারা হারিয়ে যাবে। তাদের আন্দোলন তো কোটা সংস্কার আন্দোলন তারা করেছে, কিন্তু তারা তো এখন ফ্রন্টলাইন লিডার হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। আর কোটা আন্দোলন মানে আমাদেরকেই ফ্রন্টে মিন করে আর কি। আমরা 4-5 জন ওই সময় হাইলাইটেড ছিলাম। যখনই কোটা আন্দোলন আসবে তখন আমরা হাইলাইটেড হয়ে যাব, ওরা ব্যাকফুটে যাবে। তাদের এরকম একটা সংকীর্ণ মানসিকতা, তারাও করেছে, একসাথে আমরা করেছি। ওই যে 71-এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে বলা হয় না যে ভাসানী আজকে কোথায়? ভাসানীকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে যাতে শেখ মুজিবকে তারা একবারে মহিমান্বিত করে গড়ে তুলতে পারে। তো আজকে এই যে ইতিহাস বিকৃতির কথা বলেন, এই ইতিহাস বিকৃতির সূচনাকারী হচ্ছে এই কথিত উপদেষ্টারা। আমি কথিত বলতে চাই না, দুঃখিত, মানে এই বিগত সরকারের উপদেষ্টারা এবং এনসিপি নেতা যারা আজকে এরাই ইতিহাস বিকৃতির সূচনাটা করেছে। আর আজকে তারা পান থেকে চুন খসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দেয়। ওই দিন আমরা দেখলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির সামনে একটা ব্যাপক হট্টগোল। কি হট্টগোল? নাহিদের মানে ছবি নাই ডকুমেন্টারিতে। হ্যাঁ, যারা এই ডকুমেন্টারিটা বানিয়েছে তারা ভুল করেছে। আমরা বলেছি যে নাহিদের এই ইতিহাস অবদান আছে, তাকে অবশ্যই স্বীকার করতে হবে। সে এক দফার ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারে দিয়েছিল, এটা সত্য ইতিহাস। কিন্তু তার পিছনে আরেকটা ইতিহাস আছে। কি ইতিহাস? যে নাহিদ ওই দিন এক দফার ঘোষণা ব্যতীত অন্য কোনো শব্দ মুখ দিয়ে বের করতে পারতেন না, কারণ জনগণ সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে থেকে এক দফা, মানে এটা জনগণের দাবি, জনগণ ঘোষণা দিয়ে দিয়েছে। সুতরাং নাহিদ আনুষ্ঠানিকভাবে মুখ দিয়ে পাঠ করেছেন। ডকুমেন্টারি তো ভুল আছে, এটা হ্যাঁ, ডকুমেন্টারিতে ভুল আছে, কিন্তু আপনারা এটাও মাথায় রাখতে হবে যে রাষ্ট্রের সর্বোচ্চ গার্ডিয়ান, অভিভাবক, তার অনুষ্ঠান। এখানে বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা আছে, এখানে অন্য ফরম্যাটে তারা এই আবেদনটা জানাতে পারতো, কিন্তু তারা যে একটা পরিবেশ তৈরি করেছে, বিদেশি কূটনীতিকরা আতঙ্কিত হয়ে সেখান থেকে বেরিয়ে গেছেন। আমার মানে শুধু আমার না, এটা সবাই বলেছে যে এরকম একটা পরিবেশ তৈরি করা উচিত হয়নি, কারণ দেশটা আমাদের। এই যে দেশের একটা ভাবমূর্তির মানে একটা ক্ষুণ্ণ হয়েছে না, কূটনীতিকদেরকে সামনে আমাদের একটা ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। তো দেশের ইমেজ যখন ক্ষুণ্ণ হবে, এখানে তো শুধু বিএনপির লস না ভাই, আমাদেরও তো লস, আমাদেরও তো ইজ্জত মানে নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে লজ্জিত বোধ তো করেছেন। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আপনি যখন একপাক্ষিক চিন্তা করবেন তখন কিন্তু ভাই হবে না। আপনি ইতিহাস রচনা করতে গেলে আপনাকে যে কথাটা বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে জুলাই জাদুঘরে আপনাদের কোনো ছবি নেই, এর দায় কাকে দেবে? নট অনলি আমাদের, এই আন্দোলনের প্রত্যেকটা স্টেকের ওখানে জায়গা থাকার কথা ছিল, প্রত্যেকটা স্টেকের, তারা দেয় নাই। ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে ওই সময় বৈষম্য বিরোধী আন্দোলন বা এনসিপির লোকজনের। তারপরে বিএনপি বড় দল, তারা তো দেবেই, তাদের জামাত ইসলামকেও কিছু কিছু জায়গায় জায়গা দিয়েছে, বাট গণ অধিকারকে এক ফোটাও কোনো জায়গা দেওয়া হয় না, 1%ও। অথচ এই আন্দোলন তৈরির পিছনে সবচেয়ে বড় অনুঘটক হিসাবে কাজ করেছে আমরা, কিন্তু গণ অধিকার পরিষদ। এই কারণে দেয়নি কোনো গণ অধিকার পরিষদ, ওই যে বললাম বিএনপির হয়ে গেছে সেই কারণে। না না, এটা এই যে তাহলে আমরা যদি বলি যে এনসিপি তো জামাত হয়ে গেল, ভাই বিষয়টা এটা না। ধরেন নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন একটা বিষয়, গণ অভ্যুত্থান আরেকটা বিষয়। গণ অভ্যুত্থান আমরা সবাই করেছি, গণ অভ্যুত্থানের পরে যার যার যেটা কাজ তারা চলে গেছে। গণ অভ্যুত্থানে যত মানুষ অংশগ্রহণ করেছিল তারা কি সবাই রাজনীতি করে? এখন করে না, যার যার জায়গায় তারা কিন্তু ফিরে গেছে। তো সুতরাং এই যে রাজনৈতিকভাবে আমরা যারা স্টেক, এই স্টেকগুলো তো স্বীকার করতে হবে। ওই সময় সর্বময় ক্ষমতার অধিকারী কারা ছিল? আমরা যদিও বলি ইন্টারিম সরকার, বাস্তবিক অর্থে ইন্টারিম সরকার না, ওই 3-4 জন মানে ছাত্র উপদেষ্টা, ওদের হাতেই কিন্তু মূল ক্ষমতার মানে কেন্দ্রবিন্দু ছিল। ওরা যা মানে সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তবায়ন করেছে। আপনার বক্তব্য বুঝতে পেরেছি। একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদিও সময় কম, তারপরে করি। সেটা হচ্ছে নিজ দলের নেতাকর্মীদের খায় বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিকুল ইসলাম লেখেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসর নেতাকর্মীদের খায় বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহারায় বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খেয়েছেন, শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হচ্ছে আপনারা দলটাকেই খেয়ে ফেলবেন। যেহেতু আপনারাও সরকারি দলে আছেন, আপনাদের একজন সভাপতি নিয়েও প্রতিমন্ত্রী হিসেবে আছেন, তাহলে আপনারা আর কি খেতে চান? না, বিষয়টা আসলে তিনি যে বক্তব্যটি দিয়েছেন বক্তব্যটি সত্য, কারণ বিএনপি বড় দল, তাদের অনেক নেতাকর্মী এরকম কর্মকাণ্ডের সাথে জড়িত। এর আগেও আমাদের ওই জয়নাল আবেদিন ফারুক সাহেব বলেছিলেন মাদক নিয়ে, এর আগেও সংসদেও আমাদের ওই গয়েশ্বরচন্দ্র রায় তিনিও এরকম একটা মন্তব্য করেছেন। তো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং সরকার এবং বিএনপি এই বিষয়গুলো নিয়ে কিন্তু কঠোর, এবং বিএনপি এখন পর্যন্ত দৃশ্যমান অনেক সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর বিষয়ে। মাদক কিংবা এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে তারা মানে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, আমরা এটাও অস্বীকার করব না। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে না সেটাও কিন্তু না, ঘটছে অনেক জায়গায়। তারপরেও তারা সরকারি দল হিসাবে তাদের জায়গা থেকে যতটুকু কঠোর হওয়া দরকার হচ্ছেন,
হ্যাঁ, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই বিষয়গুলো নিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ধন্যবাদ। একবারে পরিষ্কার কথা জিরো আমাদের। টলারেন্স নীতি। ব্যারিস্টার মামুনুর রাসেল, একেবারে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যেটা ভোলা তজুমুদ্দিন উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদ ভেলা ও উমরিয়া ইসলামী দাখিল মাদ্রাসা একই নামের মৃত আরেক শিক্ষকের ব্যাংক হিসাব ও ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে অবৈধভাবে 20 বছর ধরে সরকারি বেতন ভাতা তোলার অভিযোগ উঠেছে। কি বলবেন যদি একটু শুনতে চাই একজন জামায়াতের। আপনার কথার মধ্যে উত্তর আছে। আপনি বলেছেন অভিযোগ উঠেছে, অভিযোগে উঠেছে, কিন্তু সত্যতা নাই। উনি সাংবাদিক সম্মেলন করেছেন, উনি বলেছেন যে শিক্ষক আর উনি শিক্ষক দুইজনের সেম নাম হওয়ার কারণে, যেহেতু ওনার সেমটা নাম, উনি নিজে শিক্ষকতা করেছেন, কিন্তু আইডি নাম্বারে একটু পার্থক্য হয়ে গিয়েছে। কারণ উনি তো শিক্ষকতা করছেন, তো উনি তো নিতে গিয়ে আইডি নাম্বারে পার্থক্য, নাম এক হওয়ার কারণে আইডি নাম্বারে পার্থক্যের কারণেই এটা হয়েছে। কিন্তু উনি যে শিক্ষকতা করছেন শিক্ষক, এটা তো প্রমাণিত। আইডি নাম্বার পার্থক্য মানে এটা উনি না এটা মানে এটা সাংবাদিক সম্মেলনে উনি বলেছেন যে উনি শিক্ষক, উনি ওনার নামে উঠিয়েছেন, উনি শিক্ষকতা করছেন, ওনার নামে তিনি উঠেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আরেকটা ব্যক্তি আছে সেম নামের, উনি মারা গিয়েছেন। এখন কথা যদি হচ্ছে উনি দুইজনের তুলতো, যে আপনি একজন শিক্ষক দুইজনে কিভাবে তুললেন, তাহলে আপনি প্রশ্নটা তুলতে পারেন। যেহেতু উনি একজনেরও তুলেছেন, উনি নিজে শিক্ষক, নিজেরটাই তুলেছেন, শুধু নামের পার্থক্যের কারণে এই প্রবলেমটা হয়েছে, এটা উনি ব্যাখ্যা দেন। বাকিটা এটা ইনভেস্টিগেশনের বিষয়। এটা ইনভেস্টিগেশন হয়ে যদি এমন হয় তাহলে ক্রিমিনাল অফিসে তার বিরুদ্ধে মামলা হবে। এখন তো মামলা হয় নাই, কিন্তু অভিযোগ উঠেছে। আপনি বলেছেন অভিযোগ উঠেছে। এরপরে আমি একটু আসি, দেখেন একটা যদি বলি, সে আরেকটি অভিযোগ না, গ্রেফতার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জে আলাকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় 400 কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করে একাধিক মামলায় আসামি সমিতির পরিচালক মাদারগঞ্জ উপজেলা জামায়াতের ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করতে পারে জামায়াতের। আমি একটু আসি। জামাত কারা চালায়? ব্যক্তি চালায়, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ তো ফেরেশতা না ভাই, যে ফেরেশতা ভুল করে না, মানুষ ভুল করতে পারে না। বলে যে মানুষ শব্দটা আসছে নাস শব্দ থেকে, আরবিতে বলে নাস শব্দটা আছে উনাস শব্দ থেকে। উনাস শব্দের অর্থ হচ্ছে ভুলকারী। নাস মানে ভুলকারী, উনাস মানে ভুল করা। যিনি ভুল করেন তিনি ভুলকারী, তিনি নাস, তিনি মানুষ। প্রথম মানুষ ভুল করেছেন জান্নাতে, যে আমরা তো জান্নাতে থাকতাম। ভুলের কারণেই তো আমরা কোথায় চলে আসছি, মাকাম ফল খাওয়ার কারণে কোথায় ফল খাওয়ার কারণে কোথায় চলে আসছি, দুনিয়াতে চলে আসছি। তার মানে ভুল মানুষ করবে, ফেরেশতার শোন। যদি ব্যক্তিকে অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির আওতা নিয়ে আসতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এরকম বাংলাদেশে বড় বড় যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানি এমডি চেয়ারম্যানের নামে মামলা আছে। সবগুলো কি মিডিয়াতে আসে? জামাতের বিষয়টা মিডিয়াতে আসে, আমি মনে করি আনা উচিত। আমি মনে করি আনা উচিত। এই জন্য আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আপনারা আনবেন বলে। আপনাদের জামাতের একজন এমপির নৈতিক স্খলন যখন হয়েছে, আপনারা বারবার মিডিয়াতে ব্যাপক হারে নিয়ে আসছেন। নিয়ে কারণে জামাত একটা মানদণ্ড তৈরি করে দিয়েছেন, যাদের নৈতিক স্খলন হবে তাকে বহিষ্কার করা হবে। এমপি হলেও, প্রভাবশালী এমপি হলেও পরবর্তীতে বিএনপি কিন্তু বাধ্য হয়েছেন তাদের একজন প্রতিবন্ধীকে বহিষ্কার করতে। তার মানে কি, জামাত মানদণ্ড তৈরি করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের মিডিয়াকে স্যালুট জানাই, আপনারা ধরবেন। জামাত যেহেতু নৈতিকতার জায়গা থেকে যারা নৈতিক শিক্ষা দেয় মানুষকে, যদি তারা ভুল করে তাদেরকে আপনারা ধরবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিন্তু আপনি যখন তাকে ধরবেন, এর ধরার বিষয়টা যতটুকু ধরেছেন, সে যখন আত্মপক্ষ সমর্থন, যেমন আপনি তজিমুদ্দিনের অভিযোগটা নিয়ে আসছেন, কিন্তু পরে যে সে আত্মপক্ষ সমর্থন দিয়ে সে সাংবাদিক সম্মেলন করছে, সেটা মিডিয়াতে আনা হয়নি। ব্যাপারটা হচ্ছে এখানে। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে, যেটা আপনি প্রথমে আনবেন। যেমন কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে, একজন দাড়িওয়ালা লোক, সে একটা মেয়ের সাথে নাচতেছে, জামাতের উপজেলা সেক্রেটারি নাচতেছে। পরে সে দেখা গেল সে বলতে সে এফডিসির একজন তাকে নিয়ে। আমি একটু শেষ করে দিচ্ছি। আমি একটু ফারুক হাসান একটা বিষয় একটু আনি। উনি বলেছেন, আমি প্রথম কথা হচ্ছে গণ অধিকার পরিষদের বা হচ্ছে কোটা আন্দোলনের যে ইতিহাসকে উপেক্ষা করা হয়েছে, এটাকে আমি তীব্র নিন্দা জানাই। আমি মনে করি এটাকে আনা উচিত। কিন্তু ব্যাপারটা আমি একটু কথা একটা মিনিট আমাকে সুযোগ দিবেন, আমি একটা মিনিট শেষ করে দিচ্ছি। তিনি বললেন যে নাহিদ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এক দফার ঘোষণা দিয়েছেন, কিন্তু উনি শুধু মুখে পাঠ করেছেন। আচ্ছা ভাই, উনি মুখে পাঠ করেছেন, ওনার পিছনে বিশাল লেজ আছে, আমি মানলাম। আমরা যখন মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা বলি, তখন জিয়াউর রহমান সাহেব তো মুখে পাঠ করেছেন, তখন তো বলে আমরা ঘোষক, অস্বীকার করতেছেন তো, তখন তো বলে আমরা ঘোষক। তাহলে এখানেও আপনি ঘোষক বলতে হবে। এখানে আপনি ঘোষকের পিছনে কে আছে টেনে নিয়ে তারেক রহমান সাহেব পর্যন্ত ঘোষণা নিয়ে যাবেন। আপনি নিচ্ছেন না, কিন্তু নিয়ে যাচ্ছে। এক দফার ঘোষক তারেক রহমান অনেকে স্লোগান দিচ্ছে। কেন?
আপনি যদি ইতিহাসে এটাকে অস্বীকার করেন তাহলে তো ৭১ ইতিহাসকে অস্বীকার করা হবে। না, অসংখ্য এটা ধন্যবাদ। সত্য। আমি ফারুক হাসান, আমাকে যে আপনার সময় বেশি নেই, ছোট্ট করে যদি বলি, জামায়াতের এই নেতাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে ঠিক একইভাবে আমি দেখলাম পাবনা সদর উপজেলায় যুবদলের কার্যালয়ের নিচের গোপন কক্ষে থেকে 2টি গরু উদ্ধারের পর নিজেকে জেলা যুবদলের নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে বলে পুলিশ, যেখানে একটা হেডলাইন ছিল এরকম, যুবদলের কার্যালয়ের নিচে চোরাই গরুর আয়নাঘর। হ্যাঁ, এই হেডলাইনটা হয়েছে। আরেকটা ঘটনা ঘটেছে বরিশালের গৌল নদীতে, মহিলাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিলবোগ্রাম এলাকায় জোর করে এক নারীর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী তার সহযোগীদের বিরুদ্ধে। তার মানে কি আমরা কি দেখছি, কি সংস্কৃতি? না, আমি ধরেন রাসেল ভাইয়ের সাথে একটা কথার বিষয়ে একমত। এই যে আমরা যারা রাজনীতি করি, আমরা কিন্তু মানুষ, এটা বিএনপি হোক, জামাত হোক, এই দলগুলো কারা করে? মানুষ করে, ফেরেশতা কিন্তু করে না। তো মানুষ মানেই ভুল, মানুষ মানেই ভুল করবে, সুতরাং এটা তো আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন কথা হচ্ছে এই ভুল করার পরে সেটাকে যদি আপনি ভুল হিসাবে স্বীকার না করে সংশোধনের জন্য কোনো উদ্যোগ না নেন তাহলে কিন্তু প্রবলেম। এখন কথা হচ্ছে এই যে বিএনপির যে নেতাদের নাম আসছে এগুলো তো সত্য ঘটনা, এবং আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই, সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, সরকার যাতে এই ঘটনাগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় এবং যারা জড়িত এদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেই। এরা যাতে আর কোনোদিন বিএনপির নাম বিক্রি করে চলতে না পারে, খাইতে না পারে, এবং এদের জায়গায় যাতে কারাগারি হয়। আমরা পরিষ্কারভাবে একবারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, কারণ এদের বিষয়ে সরকার কিন্তু আসলে মানে আপনার দায়ভার নিতে হচ্ছে সরকারকে। তো আমরা চাই না যে এদের কারণে সরকার এখানে লুজার হোক, সরকার ক্ষতিগ্রস্ত হোক। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে ছোট্ট দুজনের কাছে জানবো ছোট ছোট করে, 1 মিনিট 1 মিনিট। সেটা হচ্ছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আজকে বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নরেন্দ্র মোদী যদি একসাথে বসেন তাহলে বাংলাদেশে যে এখন টানাপোড়েন চলছে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কি মনে হয়? আপনার কি ছোট্ট টানাপোড়েন চলছে আমি তো দেখি না। কি বাংলাদেশ- হয়েছে? ভারতের সাথে কি আমরা যুদ্ধ ঘোষণা করেছি? না, টানাপোড়েন কিছু হয় নাই তো। সম্পর্কে টানাপোড়েন। না, কেন? কারণ তার প্রিয় মানুষ ক্ষমতাচ্যুত হয়েছে, এজন্য তার ভালো লাগছে না। তার প্রিয় মানুষ গিয়ে তার এখানে অবস্থান করছে, তার ভালো লাগছে না। কারণ শেখ হাসিনা তো দিল্লিতে থাকার বিষয় না, সেখানে তো ঢাকায় থাকবে। আমাদের তো ভারতের সাথে কোনো কিছু হয় নাই তো, তাহলে ভারত কেন এত রাগ? কেন আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে? তাদের রাগ কেন? তার মানে কি? তারা প্রমাণ করে দিল যে শেখ হাসিনাকে তাদের পোষা ব্যক্তি ছিল, সে পোষা ব্যক্তি চলে গেছে, এখন তাদের মন খারাপ। কেন মন খারাপ? তারা তো কাউকে, আপনি বলেন তারেক রহমান সাহেব বসলেও তারা কখনো তাদের যে আওয়ামী লীগ প্রীতি এটা কখনো তারা সরাইতে পারে। আপনি দেখেছেন আমাদের একজন উপদেষ্টা জাহিদুর রহমান সাহেব রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে উনি গিয়েছিলেন, ওনাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। তার মানে কি? সুতরাং আওয়ামী লীগ, ভারতের কাছে আওয়ামী লীগ ছাড়া কোনো বন্ধু জীবনে হবে না। যারা হবে তারা ভারপ্রাপ্ত বন্ধু হবে, যারা হবে তারা ভারপ্রাপ্ত বন্ধু হবে, স্থায়ী বন্ধু হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীনেশ না, এখানে বলেছেন একবারে তারা পরিষ্কার- বসলে অনেক সমস্যার সমাধান হবে। কোনো প্রয়োজন নেই। অলরেডি যে সকল সমস্যা ভারত তৈরি করেছে এগুলো আগে তাদেরকে নিজ দায়িত্বে সমাধান করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষক অর্থাৎ ভারত, তাদের প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার, বিরোধী দল আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে হাজারো প্রতিদ্বন্দ্বিতা হবে, বিরোধিতা থাকবে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা এক। আজকে দেখেন তারা একদিকে আমাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আরেকদিকে বাংলাদেশ থেকে বিতাড়িত খুনি হাসিনাকে ওখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দিয়েছে। তারা একদিকে কি বলছে যে আমাদের সমর্থন নেই এই কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রে। হোয়াট ইজ দিস? আপনি এই কর্মকাণ্ড চালানোর সকল প্রস্তুতি আয়োজন নিজেই করেছেন, আরেকদিকে মিডিয়াতে এসে বলছেন আমাদের সমর্থন নেই। এগুলো একবারে ফাজলামো মার্কা কথাবার্তা। সুতরাং আমরা পরিষ্কার হয়ে বলছি তারা ইতিমধ্যে যে ডুয়েল গেম প্লে শুরু করেছেন এখান থেকে ফিরে আসতে হবে। ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই, সবার আগে ইন্ডিয়া হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে। অসংখ্য ধন্যবাদ। তারপরে ফারুক হাসান, তাদের সাথে আমার কাছে সম্পর্ক সময় নেই। করবো কিনা ফারুক এটা নিয়ে হাসান সিদ্ধান্ত নেব। সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র গণ অধিকার পরিষদ। আজকে আলোচনায় ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দুই আলোচককে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আপনার ধৈর্য ধরে আজকে এই আলোচনা দেখবার জন্য আপনাদের প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানাতে, সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।